তীব্র গরমের সময় পার করে অবশেষে বৃষ্টির দেখা পেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অনেক আগে ঘুম থেকে উঠে গেছি আর আমার ছেলে দেখেন এখনো ঘুমাচ্ছে। বাহিরে তো বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা পেয়ে সে ঘুমাচ্ছে অনেকটা সময়। এদিকে আমার ভাগ্নিও ঘুমাচ্ছিল, যেহেতু আপুরা আসছে আমাদের বাড়িতে গতকালকে। আপুদের আমি ফোন করে নিয়ে আসছি, যেহেতু আমার ছেলেটা একা একা বিরক্ত করে, তেমন একটা আর কি থাকতে চাচ্ছিল না। সারাদিন তো খেলাধুলায় যায়, রাত্রেবেলায় বিরক্ত করে বেশি, এই জন্য আপুদের ফোন দিয়ে আবার নিয়ে আসছি যে আমরা যে কয়দিন থাকি এই কয়দিন এসেই থেকে যাও, যেহেতু আমরা আর আসি মাত্র 3-4 দিন। বলছে আচ্ছা ঠিক আছে। এরপর আপুরা আসছিল, তো আমি সকালবেলা চা বানাচ্ছিলাম। আমার তেমন নাস্তা খেতে ইচ্ছা করতেছিল না, এই জন্য ভাবলাম একটু চা বানাই। তো এখানে চা বানাচ্ছিলাম আর বাহিরে দেখেন কি পরিমাণ বৃষ্টি, কাদা কাদা হয়ে গেছে, একদম উঠানের অবস্থা খুবই খারাপ। আর রান্নাঘরে মা রান্না করতেছিল, পাশে আপুও বসেছিল। ওরা আর কি সকালে রান্না বান্নাটা কমপ্লিট করতেছিল। তো সকালে আর দুপুরেই আমাদের বাড়ি রান্না হয়। আর ঢাকায় আমার বাসায় সকালে আর রাত্রে রান্না করি। তো বাবার বাড়ি যেহেতু আরামে বসেছিলাম, আর আজকে বৃষ্টির দিন, মা পিঠা বানাবে। গতকালকেও একটু বৃষ্টি ছিল, তো মারে বলতেছিলাম মা বৃষ্টির দিনে তো পিঠা খেতে ভালো লাগে আর আমি চলে যাব, এই জন্য মূলত আর পিঠা বানানো। তো আপুদেরকেও ফোন দিয়ে নিয়ে আসছি যে তাহলে তোমরাও আসো, একসাথে পিঠা বানায় খাওয়া দাওয়া করে তারপরে তোমরাও চলে যেও, আমরাও চলে যাব। তো আম্মা তো যে কথা সেই কাজ আর কি। তো এদিকে চাউল বের করে নিচ্ছে, আপু চালগুলো আর কি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিল। আর এদিকে আমার ছেলের অবস্থা দেখেন, সে তো ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে ফ্রেশ হয়ে নিছিল। তো এদিকে আপু চাল ছাড়তেছিল আর সে খাবে। আর এদিকে এই যে হাঁসের বাচ্চাগুলো মা পলো দিয়ে আর কি ঢেকে রাখছে। এগুলো পানিতে গেলেই আপনার বেজিতে নিয়ে যায়, এই জন্য আর আম্মু আজকে ছাড়েনি, এগুলো আটকায় রাখছে, বলতেছে এইভাবে এই যতটুকু বড় হয়। তো এই যে চালগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিছে, কিছুটা সময় ভিজার পরে ঢেকিতে চালগুলো গুঁড়ি করা হবে। আমাদের অঞ্চলে ঢেকি আছে, কার কার অঞ্চলে ঢেকি আছে একটু কমেন্টে জানাবেন প্লিজ। তো যাই হোক, এদিকে দুই দুই ইসে চাল ভিজিয়ে রাখছে, 2 পদের চাল একসাথে দেয়নি, আলাদা আলাদা ভাবে ভিজিয়ে রেখে দিছে। এগুলো ভিজানো হয়ে গেলে আর তালগুলো মা জাল দিয়ে নিছে, কারণ কাঁচা তাল দিয়ে পিঠা বানালে আর কি অল্প তাল দিলেই পানি ছেড়ে দেয়, এই জন্য তালটা জাল দিয়ে ঘন করে তারপরে পিঠা আটার সাথে মিলিয়ে পিঠাটা বানাবে। তাহলে বেশি করে তাল দিলে তালের ঘ্রাণ আসে, খেতেও ভালো হয় আর তেমন প্যাচপ্যাচাও হয়ে যায় না। এই জন্য তালটা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছিল। তো অনেকটা সময় জাল দেওয়ার পরে চুলাটা বন্ধ করে তারপর রেখে দিছে। চুলার যে তাপ আছে ওই তাপেই বাকিটা হয়ে যাবে। আমি এখানে একটু নেড়ে দিলাম আর আপনাদেরকে একটু দেখাচ্ছি। বাবার বাড়ি আসছি, পিঠা খাবো আর আপনাদেরকে দেখাবো না তা কি হয়? আর তালের সিজন তো অনেক আগেই চলে গেছে, এখন অল্প অল্প আছে। আর আমার আম্মা তো যখন শুরুতে তাল পেকেছিল ওই সময় আমার জন্য ফ্রোজেন করে রেখে দিয়েছে। আমি ঢাকায় থাকতেই মাকে বলছিলাম মা আমার তালের পিঠা খেতে ইচ্ছা করছে, মা বলতেছে তুমি বাড়িতে আসো তারপরে বানাই খাওয়াবো, তোমার জন্য আমি ফ্রিজে তাল রেখে দিছি। আর তো ওই সময় তো আমি আসতে পারিনি, একটু ব্যস্ততা ছিলাম, তো এখন আসছি। এখন আমি রান্নাঘর থেকে চলে যাব আর দেখেন বাহিরের অবস্থা খুবই খারাপ। রান্নাঘরের থেকে আমাদের বড় ঘরটা বেশি একটা দূরে না, তারপরও খুবই কাদা কাদা হয়ে আছে, খুব বিরক্ত লাগতেছে কাদা পাড়াতে। তো আমি রুমের ভিতর থেকে একটা জালি নিয়ে আসছি প্লাস্টিকের, এটার ভিতরে শাক কাটবো, এই যে মিষ্টি কুমড়া শাক। আমার মার বাগানের যে শাক, তারপরে যে সবজিগুলো, ওইগুলো এখনো আপনাদেরকে তেমন ভালোভাবে দেখাইছি, কিন্তু নিজে হাতে আর কি এটাকে ছিঁড়ে রান্না করাটা দেখাইনি। তো আজকে দেখাবো। আর যেহেতু আমার মা আর আমার বোন দুজনে মিলে চাল গুঁড়ি করবে, এই জন্য ভাবলাম রান্নার দায়িত্বটা আজকে আমি নিয়ে নিই, তাহলে আর কি কাজটা সুবিধা হবে। রান্নাটা করে নিলে তারপর দেখা যায় আমার আম্মা কি দিনের বেলায় এই পিঠাটা বানাই শেষ করতে পারবে, রাতটা হবে না। রাত হলে তো পিঠা বানাইতে খুব বিরক্ত, আর গ্রামের অঞ্চল, কারেন্ট চলে যাবে, এই মানে সবকিছু ভেবে ঠেবে আর কি ভাবলাম তাহলে আমি রান্না করি। আর আসছি তো এই পর্যন্ত, এখনো একদিনে রান্না করে যায়নি। তো আমি এখানে মিষ্টি কুমড়া শাকগুলো কেটে নিয়েছিলাম, কেটে আর কি জাংলাটা পরিষ্কার করে দিছি। ওই মিষ্টি কুমড়া গাছের জন্য অন্য অন্য আর কি সবজিগুলো ভালোভাবে হচ্ছিল না। আর এই মিষ্টি কুমড়া গাছটা আমি লাগাই গেছিলাম কোরবানির ঈদে যখন আসছি তখন। তো শাকগুলো কাটার পরে আমি করল্লাগুলো ছিঁড়ে নিচ্ছি। গাছে প্রচণ্ড পরিমাণে করল্লা হয়ে আছে, কিন্তু তেমন একটা বড় হয়নি, যেহেতু এখন সিজন প্রায় শেষের দিকে, এই জন্য। তো যে করল্লাগুলো আর কি ছেঁড়ার মতো ছিল সেগুলো সবকিছুই আর কি ছিঁড়ে নিচ্ছিলাম, গাছে থেকে থেকেও দেখা যায় নষ্ট হয়ে যায়, এই জন্য আজকে সবগুলো করলাই ছিঁড়ে নেব, যতগুলো করলা ছিল। তো একে একে ছিঁড়তেছিলাম আর আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল এরকম। কখনোই মানে এইভাবে
আর কি ছিঁড়া হয়নি। তো আমি সবকিছু ছিঁড়ে তারপরে ফ্রিজে ২-১ টা ছিল সেগুলো বের করে নিয়েছি। আজকে এগুলো সব রান্না করব। আর আমি এগুলো এখানে এনে দিছি আর আপু বসে, বসে শাকগুলো কাটতেছে। বলতেছে, "তোমার আমি একটু কেটে-কুটে গোছ-গাছ করে দিয়ে যাই। তুমি রান্না করতে সুবিধা হবে। সেটা সময় লাগবে না।" আমি বললাম, "ঠিক আছে।" এখানে হচ্ছে আপু ২ ভাবে শাকটা কাটতেছিল। একটা হচ্ছে একদম মাথার যে নরম শাকটা, ওই শাকটা আলাদা রাখতেছিল। আর বাদবাকি শাকগুলো কেটে নিচ্ছিল। এগুলো হচ্ছে ভাজি করার জন্য। আর ওই যে নরম শাকটা ওইটা দিয়ে ডাল রান্না করলে নাকি অনেক ভালো লাগে। তো আপু কেটে-টেটে গোছ-গাছ করে দিয়ে গেছে। আর এদিকে আমি রান্না করতেছি। রান্না প্রায় অর্ধেক হয়েও গেছে। তো ওই পাশের চুলায় তালটা বসানো ছিল, ওটাও জাল হচ্ছিল। আর আমি এদিকে শাকটা ভাজি করতেছিলাম একটু আলু দিয়ে। আসলে দেশের মাটির যে শাকটা না খেতে আসলে খুবই মজা লাগে। তো একে, একে এখানে আমি এর আগে আরকি ভিডিওটা অন করা হয়নি। তখন আমি যে শোল মাছ রান্না করছি আলু দিয়ে, সর্ষে দিয়ে। আর এখানে হচ্ছে আমি করলা আলু দিয়ে ভাজি করে নিছি। আমরা সব তরকারির সাথে আলু মিক্সড করি। আর এখানে কিছু খাবার নিয়ে নিছিলাম আমি খেতে। তো যাই হোক তারপর আমার সব রান্না-বাড়া করা শেষ, গোসল-টোসল করে তারপরে হচ্ছে সবাই খাওয়া-দাওয়া করছে। আমার খিদা লাগতেছিল না যেহেতু রান্নার সময় আমি একটু খাইছি। তারপরে এখন এই যে আমি খাবারটা নিয়ে নিছি, সব খাবার একসাথে নিয়ে তারপর হচ্ছে খাচ্ছিলাম। তো খাওয়া-দাওয়া শেষ করে হচ্ছে আপু এই রুমে এসে দেখি আপু হচ্ছে পিঠা বানানোর জন্য আরকি ডোটা রেডি করতেছিল। তো আমি ভাবলাম তাহলে কিভাবে পিঠাটা বানায় সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে ১ম এ হচ্ছে সাদা গুঁড়ির সাথে হচ্ছে লবণ আর হচ্ছে লবণই মূলত আর কিছু দেয়নি। তো সেগুলো দিয়ে ভালোভাবে এটা মিলিয়ে এখন হচ্ছে চিনি দিয়ে নিচ্ছে। চিনি দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে এর ভিতর তাল দিয়ে নিবে। তো চিনিটা একটু ভালোভাবে মিশিয়ে তারপরে যে তালগুলো দিয়ে দিছে। অনেকটা পরিমাণে তাল দিছে। এই তালেই হচ্ছে এটা ড্রোটা হয়ে যাবে। এখানে পানি দেয়া লাগবে না। ও এখানে হচ্ছে লবণের সাথে, সাথে নারকেলও দিছিল কিন্তু ওই ভিডিওটা আমার কি নেওয়া হয়নি। তো ড্রো রেডি করা শেষ। এখন হচ্ছে যে পিঠা বানাচ্ছে কলা পাতায়। এই কলা পাতার পিঠাটা আমার খুব ভালো লাগে। তো বানানো শেষ। মা এদিকে ভাজতে আছে। ২ টা তাওয়া এখানে মা ভেজে নিচ্ছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর মা ভাজছিল, আমি গরম, গরম খেয়ে নিচ্ছি। পিঠাটা গরম খেতেই বেশি ভালো লাগে। আর যেহেতু আমার পছন্দ তো কোনো কথাই হবে না। তো আমি খাচ্ছিলাম আর আপনারাও এইভাবে বানিয়ে বাসায় খাবেন সবাই। আর যাদের এলাকায় এগুলা বানায় তাদের তো কোনো কথাই নেই। আর যাদের এলাকায় না বানায় তারা বাসায় বানায় খেয়ে ট্রাই করবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে না টেনে দেখতে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা YouTube এ দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।